বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি পায়ে বসা আছেন রাজনৈতিক পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান। তারপরে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপব চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আমার একেবারে ডানে রয়েছেন কীট তত্ত্ববিদ, তিনিও রাজনীতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন, ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। এবং তারপরে রয়েছেন চেঞ্জ মেকার্সের প্রেসিডেন্ট অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী। স্বাগত আপনাদের চারজনকে স্টুডিওতে। যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই, প্রত্যেকের জন্য একটাই প্রশ্ন, ঠিক বলবো না, বিষয়টা যদি এভাবে নির্ধারণ করে যে কোন পথে হাঁটছে বাংলাদেশ, আপনার উত্তরটাকে কিভাবে দেবেন? প্রত্যেকে যদি 3 মিনিট করে সময় সূচনা বক্তব্যের জন্য আমরা নির্ধারণ করে নিই। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি যদি শুরু করেন। প্রথমেই আপনার এই প্রশ্ন শুনে আমার মনে যে বাক্যটি মনে পড়েছে সেটি হচ্ছে উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, বাকিটাতে আর গেলাম না। এবং সাম্প্রতিককালে যে বিষয়টি সবচেয়ে নতুন করে আমাদের একটি বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সেটি হচ্ছে আমাদেরই একজন সহবক্তা আমাদের ইলেকট্রনিক মিডিয়ায় প্রয়াত পিয়াস করিমের কে ঘিরে যে বিষয়টি আমরা মঞ্চস্থ হতে দেখলাম, একটা দীর্ঘদিনের মীমাংসিত ধারণা ছিল যে মৃত ব্যক্তিকে নিয়ে আর যাই হোক যাবতীয় যা কিছু আছে জাগতিক তার পরিসমাপ্তি ঘটে, সেটা নিয়ে আর হইচই হয় না। এমনকি আমার জানা মতে একজন প্রখ্যাত ব্যক্তি যার ইন্টেলেকচুয়াল ক্রাইম নিয়ে দুদক একটা ইনকোয়ারি শুরু করেছিল, সেটাও কিন্তু পরবর্তীতে পারসুয়েড হয়নি উইথ দ্য গ্রাউন্ড চিন্তা যে তিনি মৃত্যুবরণ করেছেন। তো এই যে ট্র্যাডিশনটা, সেটার জবনিকাপাত ঘটল এবং নতুনতর একটা বাস্তবতা তৈরি হলো বাংলাদেশে। এটি আমার কাছে মনে হয়েছে যে সমাজ দেহে গুণগত ইতিবাচক বা নেতিবাচক যে অর্থে আমরা বিষয়টাকে ধরি না কেন, একটা পরিবর্তন এসছে। শেষ করে দিচ্ছেন আপনি কথা, মানে আরো বলতে পারতেন আপনি। যাই হোক, অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী। ধন্যবাদ জিলুর ভাই আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেবের বক্তব্যের শুরু থেকে, মানে সূত্র থেকে আমি বলতে চাই, উনি যে অবতারণাটা যেটা করেছেন যে মৃত ব্যক্তিকে নিয়ে যে হইচই হতো না এবং যেটা একটা নতুন বাস্তবতা, এই জায়গাটাই আমাদের একটা টার্নিং পয়েন্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দেশ কোন দিকে যাচ্ছি আমরা, এটা নির্ভর করবে আপনি কাকে জিজ্ঞেস করছেন, কোন পক্ষকে জিজ্ঞেস করছেন। সেটার এক উত্তর আপনি একটা উত্তর হয়তো পাবেন না। এটা রাজনৈতিক মতাদর্শের ব্যাপার আছে, এটা শিক্ষা দীক্ষার ব্যাপার আছে, সব মিলিয়ে অর্থনৈতিক ব্যাপার আছে, সব মিলিয়ে এক একজন এক এক রকম। সেই অর্থে আমি মোটামুটি আজকে অতিথি নির্বাচনের সময় আপনাদের চারজনকে ডেকেছি, যাদের সঙ্গে আমি যদিও জানি কার কোথায় দুর্বলতা, কখন দুর্বলতা ছিল, কতটুকু দুর্বলতা, তারপরও সেই অর্থে কোনো রাজনৈতিক দলের পরিচয় আপনাদের চারজনের কারোর সঙ্গে এই মুহূর্তে নেই সেরকম সক্রিয়, এবং চারজন বিভিন্ন পেশা থেকে, বিভিন্ন পেশা সঙ্গে সংশ্লিষ্ট, সে কারণে আপনাদেরকে ডাকা। ধন্যবাদ। দেশে যে তীব্র একটা বিভাজন প্রক্রিয়া চলছে এবং এটা আমরা সাম্প্রতিককালে খুব ব্যাপকভাবে এটা লক্ষ্য করছি যে একটা ব্র্যান্ডিংয়ের ব্যাপার আছে, একটা সিল দেওয়ার ব্যাপার আছে, এবং আমার সঙ্গে যদি কথার মিল আপনার না হয় তাহলে আপনি অন্য পক্ষের, এবং সেটা ব্যানার টাঙিয়ে দেওয়া হচ্ছে, বা আপনাকে আমি নিষিদ্ধ ঘোষণা করছি, বা আপনি আমাকে বয়কট করছেন। এইরকম একটা বৈরী পরিবেশে ওনার সঙ্গে আমি একমত যে উদ্ভট উটের পিঠে না হলেও সঠিক পথে দেশটা আগাচ্ছে না। জিল্লুর রহমান। জিল্লুর ভাই, আপনাকে ধন্যবাদ। এই 2 সপ্তাহ আগে আমার একটা কলম বেরিয়েছিল, আমি ওখানে লিখেছিলাম দেশ কোন পথে চলছে। তো আপনার কোশ্চেনটা হাঁটছে একটু, অল্প একটু এদিক ওদিক হচ্ছে। তো সেখানে আপনার নাম আর আমার নামও তো অলমোস্ট একই রকম, আপনার সঙ্গে মেজর আছে, আমার সঙ্গে নেই, একটু পার্থক্য আর কি। তো অ্যাকচুয়ালি যে জিনিসটা হয়েছে, আমাদের শ্রদ্ধেয় কলিমুল্লাহ ভাই বলেছেন, উনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজবিজ্ঞানী। আমি এটার জন্য সম্পূর্ণভাবে আমি রাজনীতিবিদদের দায়ী করি, কারণ এখন যারা আগে আপনি বলুন যে কোন পথে হাঁটছে। আমরা একটু অন্ধকারের দিকে
যাচ্ছি, গভীরতর অন্ধকারে যাচ্ছি। তবে রাত যত গভীর হবে হয়তো সকালটা আরো কাছাকাছি চলে আসবে। এটাই পৃথিবীর নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। আজকে যে কথাগুলো এখানে না বললে নয়, যে আমাদেরই আসলে সহবক্তা আর এই কথা বলার জগতে রাউন্ড টেবিল কনফারেন্স বলেন, সেমিনার বলেন, টকশো বলেন, পিয়াস করিম ভাই আমরা শ্রদ্ধার চোখেই দেখেছি। মত ভিন্ন থাকতে পারে, এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে, কিন্তু তাকে নিয়ে পরবর্তীতে যে ধরনের আলোচনা, সমালোচনা, সব কিছুতে আমি মনে করি যে ক্ষমতার শীর্ষের একটা জায়গা থেকে কিছুটা তাদের ব্লেসিং না থাকলে এইভাবে একটা গ্রুপ হঠাৎ করে উঠে শহীদ মিনারে কেউ আসতে পারবে না, তাকে আনা যাবে না, শহীদ মিনার ভার নিতে পারবে না, এর সঙ্গে অনেক প্রশ্ন জড়িত হয়ে যায়। এখন শহীদ মিনারে কে যেতে পারবে এমন কোনো চার্টার অফ ডিউটিস বা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স কি তৈরি করা আছে যে কি কি কোয়ালিফিকেশন থাকলে ওখানে নেওয়া যাবে, কি কি কোয়ালিফিকেশন থাকলে নেওয়া যাবে না। অ্যাট দি সেম টাইম যারা ওখানে নিতে চেয়েছেন তাদেরও আমি বিনয়ের সঙ্গে বলবো যে একজন মৃত ব্যক্তি, এটা আমাদের ইসলামের সংস্কৃত না। শহীদ মিনারে যাওয়াটা এটা ইসলাম ইনকারেজও করে না। আমাকে যদি শহীদ মিনারে নেওয়া হয়, সেখানে গেলে আমার যে জান্নাতের একটা সনদ পেয়ে যাব এমন কোনো গ্যারান্টি নাই। সুতরাং এই যে ইস্যুগুলোর ভিতরে যেটা বেরিয়ে আসছে সেটা এক্স্যাক্টলি হি হ্যাজ পয়েন্টেড আউট যে আমরা চরম একটা উগ্রতার দিকে যাচ্ছি, পরস্পরের প্রতি সহিষ্ণুতা, শ্রদ্ধা, সহমর্মিতা, ভালোবাসা সবই উঠে যাচ্ছে। আজকে অত্যন্ত শ্রদ্ধা রেখে বড় ছোট নবীন সবার প্রতি আমি একটা কথা বলতে চাই যে বিভিন্ন প্রোগ্রামে আমরা যাই, আলোচনা শুনি, দেখি যে এই প্রবীণরা যেখানে উপস্থিত থাকেন সেখানে অনেক নবীন নেতৃবৃন্দ কথা বলেন, সমাজপতিরা কথা বলেন, তাদের প্রত্যেকের কথার ভিতরে আমি দেখি একটা উগ্রতা, আক্রমণাত্মক ভাব ভঙ্গি, ভাষার প্রয়োগ, যেটা একটা সভ্য সমাজ, একটা সভ্য দেশ মানুষ কখনো আশা করে না। কিন্তু এটার কারণটা কি হয়েছে, ওই মূলে আমি সবসময় একটা জায়গায় আঘাত করি, সেটা হচ্ছে এই দেশের রাজনীতি 2-3 জন শীর্ষ নেতা নেত্রীরা কন্ট্রোল করেন। তো উনাদের ইচ্ছা অনিচ্ছা চোখের দিকে তাকিয়ে বাকি যারা ফলোয়ার্স তারা এটা ফলো করে। এটা করতে করতে এখন আমাদের ওই আচার ব্যবহারের ভিতরে ওইটা রপ্ত হয়ে গেছে। মহাত্মা গান্ধীর সামনে এক ভদ্রলোক বলতেছিলেন যে গান্ধীজি এই লোকটা প্রতিদিন আপনার সামনে আসে সত্যবাদী সাজে, আসলে সত্যবাদী না, ও শুধু মিথ্যা কথা বলে। তো গান্ধী বলছিল যে তাকে মিথ্যা বলতে দাও, অভিনয় করতে দাও, ও সত্যবাদীর অভিনয় করতে করতে একদিন সে সত্যবাদী হয়ে যাবে। এখানে আমি আপনাকে থামিয়ে দিচ্ছি। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনার প্রশ্ন জটিল প্রশ্ন। কোন পথে চলছে বাংলাদেশ? বাংলাদেশ কি? বাংলাদেশ মানে জনগণ। জনগণের একটা অংশ যাচ্ছে কানাডায়, বিশেষ করে কানাডার বেগমগঞ্জে বা বেগম বাজারে। এটা আবার জিলুর ভাই মনে খুঁজে বের করছিলেন কোথাও। আর সেই জনগণের একটা অংশ চলছে নৌকা করে, ভাঙা নৌকা করে অন্ধকার রাত্রে মালয়েশিয়ার দিকে, মাঝে তার থাইল্যান্ডের জঙ্গলে বন্দী হয়ে যাচ্ছে, কিন্তু দাস হয়ে যাচ্ছে। সুতরাং বাংলাদেশ কোন দিকে যাচ্ছে একটা অজানা গন্তব্য। কারো গন্তব্য হয়ে যাচ্ছে সিডনিতে, কারো গন্তব্য হয়ে যাচ্ছে সেই দাসশ্রমে রূপান্তরিত হয়ে যাচ্ছে। একই দেশে বিভিন্ন রকমের আপনার ফলাফল আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি পত্রিকা খুলেন, একদিকে দেখবেন কি বাংলাদেশের শিক্ষার এমন উন্নতি হয়েছে, মেধার এমন বিস্ফোরণ ঘটেছে, যেটা মানব সভ্যতার ইতিহাসে মেধার জিপিএ 5-এর রেজাল্ট দিয়ে বোঝা যায় যে এরকম হঠাৎ করে মেধার এই বিস্ফোরণ কোনো কালে হয়নি। অ্যারিস্টটলের আমলে হয়তো হয়ে থাকতে পারে, কিন্তু তারপরে 2000 বছরে হয়নি, কিন্তু হয়ে গেছে হঠাৎ করে আমাদের এই আমলে। আপনি যদি দেখেন পক্ষান্তরে, আপনি যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেব বললেন যে আমার এখানে 90% এই বিস্ফোরিত মেধা নিয়ে যারা আসছে তারা ন্যূনতম মার্কও তারা পাচ্ছেন না। এই কেন? আবার যদি দেখেন গণতন্ত্রের অভিযাত্রা, কালকে আমরা দেখলাম যে বাংলাদেশের 2 জন সাংসদ তারা 2টি প্রতিষ্ঠানের প্রধান হয়েছেন। তাদেরকে আমি ব্যক্তিগতভাবে গত বুধবারে দেখলাম। হ্যাঁ, আমি অভিনন্দন জানাই।
এবং প্রধানমন্ত্রীর ভাষায় বাংলাদেশ গণতন্ত্রের বিশ্ব জয় করেছে। এই দুইজনই ব্যক্তিগতভাবে অত্যন্ত যোগ্য ব্যক্তি। তারা যেমন সাবের হোসেন চৌধুরী সাহেব আইপিইউ ইন্টার পার্লামেন্ট ইউনিয়নের উনি প্রেসিডেন্ট হয়েছেন। সাউথ এশিয়ার মধ্যে উনি দ্বিতীয় ব্যক্তি বা তৃতীয় ব্যক্তি। নাজমা হেপতুল্লাহ ছিলেন। আবার আমাদের শিরিন শারমিন চৌধুরী, উনি কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চেয়ারপারসন হয়েছেন। এর আগে আপনার পশ্চিমবাংলার ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসোসিয়েশনের অ্যাসেম্বলির হাসমত হালিম সাহেবও হয়েছেন। সুতরাং বাঙালিদের মধ্যে উনি দ্বিতীয় হয়েছেন। উই আর প্রাউড অফ হার। এখানে আমার একটা প্রশ্ন, এখানে কোনো ব্যক্তিকে তো দেওয়ার কিছু নাই। ব্যক্তি ইমেজ আমাদের এই দুইজনকে অভিনন্দন জানাই, তারা অত্যন্ত শ্রদ্ধা, আমরা সবাই শ্রদ্ধা করি দল মত নির্বিশেষে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু গণতন্ত্রের যদি বলেন যে বিজয় হয়েছে, আমাদের দেশের প্রেক্ষাপটের গণতন্ত্র দিয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম বিশ্বকে জয় করেছে না, আমি এখানে যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম যে যেমন ধরুন শিরিন শারমিন চৌধুরী, উনি বিরাট একটা বিজয়, যা কিছুই বলেন, ব্যক্তিগত বিজয় বলেন, কান্ট্রি বিজয়, কিন্তু এখানে বিজয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য উনার কোনোদিন একটা ভোট পেতে হয়নি। বাংলাদেশের কোনো একটা ভোটার ওনাকে ভোট দেননি, সেই সুযোগ হয়নি। এখন ডক্টর চৌধুরী আপনি এটি বলছেন, কিন্তু সরকারের পক্ষে যারা আছেন তারা তো বলছেন গোটা পৃথিবীটাকে স্বীকৃতি দিয়েছে, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই দুটো জায়গায় বাংলাদেশের দুজন নির্বাচিত হয়েছেন। এটাই স্বীকৃতির একমাত্র ক্রাইটেরিয়ান। এইখানে বাঙালিরা, আমাদের দেশের এই নেতারা নেত্রীরা, তারা আমাদের এই দৈন্যতাটাকে ফুটিয়ে তুলছেন। জনগণ কিভাবে, আমি বলি, আমি থাকি বনানীতে, সেইখানে 5ই জানুয়ারি ইলেকশনে কয়জনে ভোট দিয়েছে আপনি যদি দেখুন, আমার মনে হয় সেখানে 1%। বনানী গুলশান বাড়িধারা এলাকায় যে এমপি সাহেব আবুল কালাম আজাদ নামে এক ভদ্রলোক, উনি এমপি হয়েছেন, উনি কারোর কাছে ভোট চানও নাই, আমরা কাউকে উনাকে ভোট দেইও নাই, অথচ উনি আমাদের জনপ্রতিনিধি। এবং আপনি জিজ্ঞেস করেন যারা বনানীর গুলশান বাড়িধারা এরিয়ার ভোটার যারা এখানে আছেন, তারা এই আবুল কালাম আজাদ সাহেবকে কোনোদিন দেখেছেন কিনা? উনি আমরা দেখেছি, উনি মেকানিজম করেছিল না বিএনপির সমান্তরাল, ওই যে রাজনৈতিক অবজারভার, আপনি ওখানে খেয়াল করছেন, সাধারণ একজন লোক কাউকে চেনেন, উনি কিছু ঈদ উপলক্ষে জিয়াউর রহমানের একটা ছবি দিয়ে উনি টানায় রাখেন। অথচ আমাকে বলতে হবে যে উনি আমার আমার নির্বাচিত জনপ্রতিনিধি। এ ধরনের একটা ফার্সিক্যাল জিনিসকে যারা এস্টাবলিশ করতে চায় তার ভবিষ্যৎ ভালো হয় না। যেটা হয়েছে কি, যে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটাকে কিন্তু অনেকটা মিনিংফুল করা যেত। বিএনপি আসে নাই বলে নির্বাচন হবে না এমন কোনো কথা নাই, কিন্তু আরো পার্টি ছিল, আরো লোকজন ছিল, কিন্তু সেখানে যে মেকানিজম করা হয়েছে এভরিবডি নোজ। যদি যে মেকানিজম না হতো তাহলে দেখা যেত কি একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে, হতো হয়তো সেখানে হয়তো জনগণের প্রতিনিধিরা অ্যাকচুয়ালি নির্বাচিত হতে পারতেন। বিএনপি যদি ক্লেম করে যে আমরা আমাদের আন্দোলনে সাকসেসফুল, কারণ আমাদের কথায় ডাক দিয়ে 154টা নির্বাচনী এলাকায় কনস্টিটিউশনতে কোনো ক্যান্ডিডেটই যায় নাই, তার মানে হলো কি, অ্যাকচুয়ালি তারা যদি এই ক্লেমটা করে সাকসেসফুল হয়ে যায়। কিন্তু আমরা জানি বিএনপির কথায় এই ক্যান্ডিডেটগুলি নিবৃত্ত রয়েছে, তা কিন্তু না। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, পুরো আলোচনায় কয়েকটা প্রসঙ্গ এসছে। একটি হচ্ছে যে আপনার রাজনৈতিক সংস্কৃতি এখন কোথায় এসে দাঁড়িয়েছে, যেমনটা উল্লেখ করা হলো পিয়াস করিমের ক্ষেত্রে। আলোচনার ইস্যু হচ্ছে এখন আব্দুল লতিফ সিদ্দিকী, তাকে কেন্দ্র করে হরতালও আছে রোববারে। আলোচনা হচ্ছে একে খন্দকারের বই, মওদুদ আহমেদের বই। এর বাইরে আর কিছু রাজনীতিতে কিন্তু এখন নেই, এবং সেগুলো ওই তিরস্কার, নিন্দা, কাকে কতটা খারাপ জায়গায় ঠেলে দেওয়া যায়, কার চরিত্রকে কতটা নষ্ট করা যায়, এর বাইরে কিছু না। দ্বিতীয়ত শিক্ষার প্রসঙ্গ যেটি তুলেছেন, যে একদিকে সরকার দাবি করছে যে শিক্ষাক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে, কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হতে যায় তখন দেখা যাচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্য ছাত্র খুঁজে পাচ্ছে না। ওদিকে সোনালী ছেলেমেয়ের অভাব নেই গোটা বাংলাদেশ জুড়ে, গোল্ডেন বয়, গোল্ডেন গার্ডের। আর তৃতীয়ত হচ্ছে নির্বাচনের ইস্যুটি আসলো। প্রধানমন্ত্রী নিজেও বলছে যে গণতন্ত্রের বিশ্ব জয় করছে বাংলাদেশ। সেখানে উনি বাংলাদেশের জনগণের পারসেপশনের প্রশ্নটা টেনে এনেছেন। আন্তর্জাতিক বিশ্ব কিভাবে আসলে দেখে সেই পারসেপশনটা বিবেচনায় নেওয়া উচিত, যদিও নানা কারণে তাদের এক ধরনের সম্পর্ক রেখে চলতে হয় বা মেনটেন করতে হয়। সব মিলিয়ে যদি আপনি আলোচনাটা আবার আরেক দফা করেন।
আমি মূলত যেহেতু একজন একাডেমিক, সেই কারণে আমাদের যে ফলাফলটা অন দ্য টেবল দেখেছি, মাত্র 2 জন ইংরেজিতে উত্তীর্ণ হয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, এটা আমাকে চমকিত করেনি, বিষাদগ্রস্ত করেছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এই কনসার্নটা আমি দীর্ঘদিন ধরে উপলব্ধি করছিলাম। আমার সীমিত পরিসরে আমার ছাত্রছাত্রীদের কাছে বারংবার এই হতাশাটি আমি ব্যক্ত করেছি। এমনকি আজকেও পাঠদান করতে গিয়ে এই প্রসঙ্গটির অবতারণা হয়েছিল। কোথায় যেন একটা বড় শুভঙ্করের ফাঁকি থেকে যাচ্ছে, আমরা নিজকে নিজে ফাঁকি দিচ্ছি, সর্বোচ্চ একাগ্রতা দিয়ে সার্টিফিকেটের আরাধনা করছি, কিন্তু কোনো অবস্থায় আমার শিক্ষাটা কতটুকু হলো অর্জন, জ্ঞান অর্থে কতটুকু হলো, চিন্তা করবার সক্ষমতাটা কতটুকু অর্জন করলাম, এই বিষয়গুলো ধারে কাছে আমরা নেই। সেই কারণেই নিজেদেরকে অভিভাবক মণ্ডলীর সহ সর্বাত্মক প্রয়াস নিয়ে চেষ্টা করছি কোচিং সেন্টারগুলো সমৃদ্ধ করবার, এবং কোন প্রশ্নটি কমন পড়বে, কোন প্রশ্নটি উত্তর করলে বেশি মাত্রায় গ্রেড পাওয়া যাবে, মূল লক্ষ্যটাই যেন ওইখানটায় স্থিরকৃত হয়েছে। ফলে মূল যে উদ্দেশ্য তার থেকে যোজন যোজন দূরে আমরা চলে গেছি। এবং এইটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সাম্প্রতিককালে সংগঠিত ভর্তি পরীক্ষা নিয়ে যে চিত্রটি ফুটে উঠেছে। এবং এটা নিয়ে আমাদের উপাচার্য মহোদয় এবং মাননীয় মন্ত্রী মহোদয় তারা এক ধরনের বাক্যবান একে অপরের বিষয় ছুড়ে দিয়েছেন, কিন্তু সেটা তো সমাধানের দিকে আমাদের নিয়ে যাবে না। আমরা আমাদের পুরো মনোযোগটা নিবদ্ধ করেছি সংখ্যাতাত্ত্বিক অ্যাচিভমেন্টের দিকে। তার ফলে গুণগত যে অর্জনের ব্যাপারটি, এটা একেবারেই আমাদের হিসাবের ধর্তব্যের বাইরে থেকে গেছে। এবং এর ফলে অর্থাৎ বিদ্যুৎ সমাজ গড়ে উঠছে না, যেটাকে আমরা ক্রিটিক্যাল মাস বলছি, তার উপাদানগুলো সংগঠিত করা যাচ্ছে না, এবং সেই অর্থে এরকম একটি ফাউন্ডেশন ভিত্তি করে কোনো অবস্থায় নলেজ সোসাইটি গড়ে তোলা সম্ভবপর হবে না। আমরা এক ধরনের শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়ে যাচ্ছি, এবং তার কারণে সকল ক্ষেত্রে, সমাজে বলুন, রাজনীতিতে বলুন, নৈতিক চিন্তা ভাবনার দিক থেকে বলুন, সকল ক্ষেত্রেই কিন্তু এক ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, সে ক্যাওস। এবং এর বাইরে থেকে আমরা কদ্দূর কোথায় গিয়ে নিস্তারটা পাবো সেটা কিন্তু হলপ করে বলা বড় মুশকিল। অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী, আপনি একটু আমাকে বলবেন, মানে আমাদেরকে, দর্শকদেরকে বলবেন কিনা যে বাংলাদেশে কি সাংবিধানিক শাসন চলছে কিনা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে সমস্যা বা সংকট যেগুলো আপনারা আকার ইঙ্গিতে বলবার চেষ্টা করছেন, তার সমাধান বাংলাদেশের সংবিধানের মধ্যে আছে কিনা। ধন্যবাদ জিলুর ভাই। আমি একটু পিছনে যাই। ওই যে আপনি যখন জিজ্ঞেস করছিলেন যে দেশ কোন দিকে যাচ্ছে, একটু লিঙ্ক দুটা ছোট একটা উদাহরণ দিই, কারণে যে আলাপ থেকে আমার মনে হলো, সকালে একটা পত্রিকার যে লিড নিউজ আমরা যেটা বলি, সেই লিড নিউজে একটা খুব 6 কলম ব্যাপী একটা ছবি আছে, এবং ভিতরের পেজে ওটার সাপ্লিমেন্টারি ছবি আছে, যে রাস্তায় ফ্ল্যাগ উড়িয়ে যে যারা এসছেন ট্রাফিক রুল ভায়োলেট করে, সো কল্ড ভিভিআইপিরা, ওনাদের মুভমেন্টটা বলে দেয় যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, উল্টা পথেই যাচ্ছে। সেটা হচ্ছে যারা আইন প্রণেতা, যারা সমাজের দৃষ্টান্ত স্থাপন করবেন সততার ক্ষেত্রে, তাদের দক্ষতার ক্ষেত্রে, তাদের সেবার ক্ষেত্রে। আরো সহজ করে বললে সুবিধা হবে যে পতাকাবাহী গাড়িগুলো, পতাকা ছাড়াও যায়, পতাকা ছাড়াও যায়, স্ট্যান্ড যে গাড়িতে থাকে যায়, এখানে স্ট্যান্ড লাগানোর একটা কালচারও কিন্তু এটা তো অনেক ডেপুটি সেক্রেটারি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিও স্ট্যান্ডওয়ালা গাড়ি চড়েন। আমি জানি না যে ওই গাড়িতে কখনো কোনো মন্ত্রী ওঠেন কিনা। আপনি এলজিডি ভবনে গেলে দেখবেন যে ওইখানে অন্তত 30টা গাড়িতে স্ট্যান্ড দেওয়া আছে, এবং স্ট্যান্ড দেওয়া গাড়ি মিনস যে আমি এটা করতে পারি। আমি 2-1 বার এই ধরনের গাড়ি থামিয়েছিও। কিন্তু এই যে এটা বারবার, এটা নতুন না, আজকে কিন্তু না। আপনি চিন্তা করেন মেসেজটা কি দেওয়া হলো। আমাদের যারা ইয়াং জেনারেশন যারা আছে, আমাদের ছেলে মেয়েরা যারা আছে, তারা যখন এই প্রশ্নটা করে, সেই উত্তরটা দিতে পারিনি। আমি আজকে সকালে এই প্রশ্নের সম্মুখীন হয়েছি যে কেন এই গাড়িটা এখানে থামানো হয় না, কেন এই গাড়ি উল্টা পথে যায় সেটাও আমরা জানি, যাদের বাধা দেওয়ার কথা তারা কেন বাধা দিতে পারেন না সেটাও আমরা জানি। কিন্তু যারা এই গাড়িতে বসে যান কালো গ্লাস লাগিয়ে, ওনারা আইন করেন। আমার গাড়িতে তারা কি শেখাচ্ছেন তার আরেকটি নমুনা আমি আপনাদেরকে বলি। আপনারা হয়তো ইদানিংকালে লক্ষ্য করবেন যে বিশ্ববিদ্যালয়গুলোর গাড়ি, ইনক্লুডিং ঢাকা বিশ্ববিদ্যালয়,
দোতলা বাসগুলোতে ছাত্রছাত্রীরা চলাফেরা করে এবং তারাও উল্টো পথে তাদের বাস নিয়ে যাচ্ছেন এবং সামনে 3-4 জন নেমে তারা ট্রাফিকের কাজটা করছেন এবং প্রায় সময় এই চিত্রটি দেখা যায়। জিলু ভাই, আমি এটা খুব শকড আজকে সকালবেলা, এটা মানে এইটা অনেক আগে থেকেই আলাপটা হচ্ছিল এবং আপনার খেয়াল আছে আপনার হেয়ার রোডে যখন ওই যে গতি নিরোধক লাগানো হলো, আমি বলেছিলাম আমার ছেলেকে যে এটা 1 সপ্তাহের বেশি চলবে না। এর কারণ ছিল যে ওইটা প্রথমত এই উল্টা পথে যারা চলবে তাদের গাড়িকে আটকাবে এবং সেই গাড়িগুলোকেই আটকাবে যে গাড়িগুলো হচ্ছে সব থেকে প্রভাবশালী। সো এটা কখনোই চলতে পারে না। আরেকটা ছিল টেকনিক্যাল কারণে যে এটার ওয়েট ক্যাপাসিটি এবং আনুষঙ্গিক কারণ, ওখান দিয়ে ট্রাকও যাবে, ওখান থেকে বাসও যাবে, আবার ওখান থেকে ছোট গাড়িও যাবে এবং ওটা 1 সপ্তাহ টেকেনি। অথচ এটা যখন চালু করা হলো, কি হইচই করে চালু করা হলো, অ্যাজ ইফ যে আমরা সবকিছু এটা করে ফেলছি, আধুনিক একটা কোনো কিছু। তো এই সমস্ত জিনিস আপনি চিন্তা করেন, বিয়ের বয়সের ক্ষেত্রে ক্যাবিনেট থেকে, আমি ক্যাবিনেটের কথা বলছি, সর্বোচ্চ যে নীতি নির্ধারণী সংস্থা, সেইখানে তারা ক্যাবিনেট পাশ করে দিল যে মেয়েদের বিয়ের বয়স 16 করা হবে, ছেলেদের বিয়ের বয়স 21 থেকে 18 করা হবে। আপনি চিন্তা করেন তাহলে আমরা যাচ্ছি কোথায়? আমরা কি পিছনে যাচ্ছি না সামনে যাচ্ছি? আপনি এই যারা এই কাজগুলো করেন, একটা বিজ্ঞপ্তি সম্ভবত আপনি সোশ্যাল মিডিয়াতে বোধহয় দেখেছেন যে কোনো একটা অভিজাত এলাকায় একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে এই এলাকায়, জিলুর ভাই হয়তো আমার সঙ্গে একটু কষ্ট পাবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই এলাকায় ওই এলাকার পার্কের ভিতরে কোনো কুকুর ঢুকতে পারবে না। কুকুর বলতে এটা কিন্তু ওই রাস্তাঘাটের কুকুর বোঝানো হয় না, যে কুকুরগুলো ওনাদের বেডরুমে থাকে সেইগুলো কিন্তু অনেকে নিয়ে যায়, হয়তো নোংরা করে সেইটা, এবং কোনো বোয়া ঢুকতে পারবে না, ড্রাইভারও ঢুকতে পারবে না। মানে এই যে কতগুলো সংস্কৃতি, এনারাই কিন্তু যারা আপনার উল্টা সাইড দিয়ে যাচ্ছেন, যারা তারাই আবার নামটা বলে না একটু সুবিধা হয়েছে না, এটা সবাই জানেন। তো আমি বলছি যে এটা কেন আমি আসলাম, যে এই হচ্ছে আমাদের আধুনিকতা, এই হচ্ছে আমাদের 21 শতাব্দীতে আপনার আমাদের ব্যবহারের বহিঃপ্রকাশ এবং আমাদের চিন্তা চেতনা। তো এই চেতনায় আমরা কোথায় যাচ্ছি, এটা খুব অল্প বয়সে যে কোনো ছেলে মেয়ের সামনে যদি আমরা পড়ি, আমরা খুব এখন বিব্রত বোধ করি। আর বিশেষ করে আমি যেহেতু বিভিন্ন ধরনের স্টুডেন্টসদেরকে নিয়ে কাজ করি, ইয়াং জেনারেশন নিয়ে, তারা যে সমস্ত প্রশ্ন করে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা আসলে দিতে পারি না। আমার প্রশ্নের উত্তর আপনি দিবেন? হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর এবার আমি আসছি যে আপনি সংবিধান অনুযায়ী দেশ চলছে কিনা এটা আপনি বলছেন। সংবিধান একটা থাকতে হয়, আছে, এবং এই সংবিধানটা যখন আমার প্রয়োজন হবে আমি তখন এটাকে, এটা ম্যাজিক বক্সের মতো লাইক দিস, এটা আমার কাছে আছে। যে আমি জানি হয়তো যে এই বিষয়টা নিয়ে যেহেতু আমি কাজ করি, তো এই সংবিধানের যে মানে মজার যে ব্যবহারটা সেটা আমি মোটামুটি দেখি, এবং বিশেষ করে 91 সালের পর থেকে যে ব্যবহারগুলো, আগেরগুলো তো বাতিল হয়ে গিয়েছে নানান কারণে, সামরিক এবং অন্যান্য কারণে। কি হচ্ছে সংবিধানে, সংবিধানে কি লেখা আছে, আমি যেটা চাচ্ছি সেটা সংবিধানে আমি লিখে দিচ্ছি অ্যামেন্ডমেন্ট করে, এই তো মূল বিষয়। তো আমার মতো করেই সংবিধান চলছে এবং সেই অনুযায়ী তো আমি দেশ চালাচ্ছি। সেই হিসাবে আপনি যদি বলেন সংবিধান অনুযায়ী দেশ চলছে, কিন্তু এই সংবিধানের ভিতরে দ্বিতীয় প্রশ্ন ছিল যে সংকট নিয়ে কথা আপনারা বলছেন, সেই সংকটের কোনো সমাধানই সংবিধানের ভেতরে আছে কিনা? সংকটের সমাধান সংবিধানের ভিতরে আপাত দৃষ্টিতে নাই। এটা খুব কনফ্লিক্টিং একটা সংবিধান। এইটা মানে একটা আর্টিকেলের সঙ্গে আরেকটা আর্টিকেল এমনভাবে করে রাখা হয়েছে যে এর ভিতরে আপনার দেশের ক্রাইসিসের যে আপনি দিক নির্দেশনার যে ব্যাপারটা, যেটা আপনি পাওয়ার কথা, সেই আপনি দিক নির্দেশনাটা পাবেন না। বরং সংবিধানটাকে ব্যবহার করা হচ্ছে, মানে এখনকার ট্রেন্ড যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এটা অ্যাবসলিউট, মানে পাওয়ারটাকে অ্যাবসলিউট করার জন্য যা যা করার দরকার, যেখানে যেখানে আপনার আটকানো দরকার, যেখানে আপনার টাইট দেওয়া দরকার, সেই জায়গাগুলো করা হচ্ছে। সংবিধান এটা কোনো উপন্যাস না, বা এটা কোনো ধরনের ইয়ে না। এবং এই ধরনের, আমি একটু রিস্কের কথা বলি আপনাকে, এই সংবিধানের কথাটা যেহেতু আসলো, বিশ্বের বিভিন্ন দেশে সংবিধান সংশোধনের যে পদ্ধতি আছে বেশ জটিল করে রাখা হয়েছে শুধু এই কারণেই, যাতে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী ইচ্ছা মতো সংবিধান চেঞ্জ করতে না পারে। কিন্তু আমাদের এখানে সংবিধান সংশোধনের যে প্রক্রিয়াটা যেটা করে রাখা হয়েছে, আপনি যখন তখন, আপনি কিছু বলারও তো নাই যে সংবিধান চেঞ্জ করে দিলাম, দিয়ে আবার বললাম যে এই আর্টিকেলগুলো কখনোই সংশোধন করা যাবে না, ইত্যাদি ইত্যাদিগুলো করে রাখলাম। সেই জিনিসটা হওয়া উচিত ছিল না। এবং এখন আমাদের চিন্তা করা উচিত যে কথায় কথায় সংবিধান চেঞ্জ করে আমি যেটা করতে চাচ্ছি কিন্তু সংবিধান আমাকে পারমিট করছে না, ওখানে যে অবস্টাকেলগুলো ছিল উঠিয়ে দিলাম, ওটা ঢুকিয়ে দিলাম, ব্যাস। এখন তো আপনি বলতে পারবেন না যে আমি সংবিধান অনুযায়ী কাজ করছি না। তো এইটাতে সমাধান আপনি পাবেন না। সমাধান তো আমরা কিভাবে এটাকে ব্যবহার করছি সেটা একটা ইন্টারপ্রিটেশন, এর তো আর নিজে কিছু বলতে পারে না। এখন এটা ইন্টারপ্রিটেশন কোট আনকোট বিশেষজ্ঞরা যেভাবে দেন, আমি খুব লজ্জা পাই একজন আইনের ছাত্র হিসাবে,
আমি যেটা পড়েছি বা আমাদেরকে ইউনিভার্সিটিতে যেগুলো টিচাররা পড়িয়েছেন বা এখানে বাংলায় যেগুলো লেখা আছে তার সঙ্গে আপনার এখানে অনেকে এসে যে সমস্ত ব্যাখ্যাগুলো দেন এটার সঙ্গে আমি কোনো মিল পাই না, বাস্তবতার কোনো মিল পাই না। মনে হয় যে ওনারা কাউকে খুশি করার জন্য এই কথাটা বলছেন বা কোনো একটা গোষ্ঠীর পারপাস সার্ভ করার জন্য এই কথাটা বলছেন। তো এইটা আমার কাছে খুব ভালো লক্ষণ মনে হয় না। এবং মেজর জিল্লুর রহমান, যে গণতান্ত্রিক সংস্কৃতি, আমরা তো গণতন্ত্রের বিশ্বজয় করছি, কিন্তু গণতান্ত্রিক সংস্কৃতিতে, গণতান্ত্রিক রাজনীতিতে পরামর্শহিষ্ণুতা একটি গুরুত্বপূর্ণ বিষয়, ভিন্ন মতের সঙ্গে সহাবস্থান একটি খুবই জরুরি বিষয়। কিন্তু বাংলাদেশে যেটি দেখা যাচ্ছে যে ভিন্ন মতের আসলে ভিন্ন মত প্রকাশ করবার খুব একটা সুযোগ সীমিত হয়ে আসছে। বিরোধী পক্ষ বলতে যেটি বোঝায় রাজনৈতিক শক্তি, সেই শক্তি নিজেরা নিজেদের কারণে হয়তো কিছুটা নিঃশেষিত হচ্ছে। অন্যদিকে তাদেরকে নিঃশেষিত করবার একটা প্রক্রিয়াও যারাই ক্ষমতায় আছেন বা অতীতে ছিলেন তারা চেষ্টাটা চালিয়ে গেছেন বা চালিয়ে যাচ্ছেন। তো এর ফলাফলটা কি হতে পারে ভবিষ্যতে? এই যে গেমটা, এটা একটা আপনার ডার্টি গেম। আমি আপনাকে ইতিহাস থেকে একটা উদাহরণ দিই। পাকিস্তানে মুসলিম লীগ এবং পিপলস পার্টি, পিপি, এই যে জিয়াউল হক যে মার্শাল্লাহ জারি করলো, এই যখন এই দুই রাজনৈতিক পার্টি একে অপরকে অ্যানিহিলেশনের প্রজেক্ট হাতে নিয়ে মাঠে নামলো, সেই সুযোগে কিন্তু জিয়াউল হক তার ভ্যাকুমটা অকুপাই করে ফেললো, রাজনৈতিক ভ্যাকুম। আমাদের গণতন্ত্রের যে চর্চাটা হওয়া উচিত ছিল বা আমরা কামনা করি, সেটা হচ্ছে যে একটা শক্তিশালী বিরোধী দল থাকবে এবং একটা এফিশিয়েন্ট সরকারি দল থাকবে। তাদের ভিতরে রাষ্ট্রীয় ইস্যু, জনগুরুত্বপূর্ণ সব ইস্যু নিয়ে আলোচনা হবে সংসদে, জনগণের মনের কথা সেখানে বলা হবে এবং সেই ভল্টারের কথা বলতে হবে যে আই মে ডিসঅ্যাগ্রি বাট আই উইল গিভ মাই ব্লাড টু অ্যালাউ টু ভেন্টিলেট ইউর মাইন্ড। যে আপনাকে এক্সপ্রেস করতে আমি দিব, আপনি কি বলতে চান আপনার মতামত প্রকাশ করার স্বাধীনতার জন্য আমি রক্ত দিতে প্রস্তুত। আমি আপনার সাথে একমত না হতে পারি, কিন্তু আপনি মতামত দিতে পারবেন। আমরা যে প্র্যাকটিসটা আমাদের সমাজে এখন দেখছি, এটা সম্পূর্ণ তার বিপরীত দিকে। এখন যদি একটা কথা আমি মেজর জিল্লু এখানে বলি, যে কথাটা এই দুই রাজনৈতিক শিবির, উনি যেটা বলছেন বিভাজনের রাজনীতি অনেক আগেই শুরু হয়েছে। এখন একটা এই জাতীয়তাবাদী দল যে ইয়েটা আছে, কোয়ালিশনটা আছে, তাদের পক্ষে যদি কোনো কথাটা যায়, তাহলে এই আওয়ামীপন্থী যারা আছে তারা বলবে হচ্ছে রাজাকার, এ শিবির, এ হচ্ছে জামাত, এ হচ্ছে স্বাধীনতা চেতনার বিপক্ষের লোক। হোক না, স্বাধীনতার জন্য আপনার জীবন, আপনার ঘর বাড়ি, আপনার সব আপনি দিয়েছেন, কিন্তু এই কথাগুলো যারা বলছে তারা তখন তাদের জন্ম হয়নি। বেশিরভাগ যে সমস্ত নেতারা এই স্বাধীনতা চেতনার ইস্যু নিয়ে এই যে সওদা করছে, এদের সবকিছু এরকম। আবার দেখেন, যদি কোনো কথা যে আওয়ামী লীগের পক্ষে যায়, তাহলে আপনি একেবারে ব্র্যান্ডেড বাকশাল। তো এই যে আমাদের বিভাজনটা, এই বিভাজনের মূল কারণ একটা জায়গায়, সেটা হচ্ছে যে ক্ষমতায় আমরা যেতে চাই। কি কারণে যেতে চাই? ওখানে গেলে একটু বিলাসবহুল গাড়ি ঠাড়ি পাওয়া যায়, সুযোগ সুবিধা পাওয়া যায়, আয় রোজগার বাড়ে ভালো, ইত্যাদি ইত্যাদি আছে। এখন যদি সেই আমাদের যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই দুদকের কথা আমার বলতে হবে এখন। আজকে দুদক যদি একটা সত্যিকারের কর্মক্ষম এবং প্রকৃত স্বাধীন একটা সংস্থা হতো, আজকে একজন মন্ত্রী হতো কিন্তু তার খুব একটা ভালো লাগতো না, কারণ নিজের কাজ করলে সেখানে আমার 2 পয়সা সঞ্চয় হবে, আমার সংসারে আয় রোজগার হবে। আমি মন্ত্রী হওয়ার পরে তো জনগণের জন্য আমার 24 আওয়ার্স নিবেদিত থাকতে হবে, কিন্তু ওখানে এদিক ওদিক 2 পয়সা পকেটে নিলে তো দুদক ধরে আমাকে জেলে দিয়ে দিবে। সুতরাং তখন কিন্তু এই লোভ লালসা থেকে মানুষ পিছিয়ে আসবে। আমি অনেক আগে লিখেছিলাম, দুর্নীতিবাজরা যেন উৎসাহিত না হয়। জেনারেল হাসান মাসুদ চৌধুরী উনি যখন দুদক থেকে রিজাইন করেছিলেন, আমি এবং আপনারা অনেকেই চেনেন উনি কি টাইপের একটা মানুষ, আমি ওই সময় লিখেছিলাম যে এই যে সিমটমটা কিন্তু আমার কাছে আর ভালো মনে হচ্ছে না। আগে যা ছিল ঠিক ঘুরে ফিরে সেই জায়গায় চলে যাচ্ছে। কে দুর্নীতি করলো, কে দুর্নীতি করলো না, সেটা যদি কারোর ইশারায় কাউকে যদি আমার গ্রেপ্তার করতে হয়,
তলব করতে হয়, সেখানে তো সেটা স্বাধীন সত্তা থাকে না। সুতরাং আমাদের যে ডেমোক্রেটিক প্র্যাকটিসের কথা আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, সেটা করতে গেলে প্রথম যে জিনিসটা, আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ দেশের নেতৃত্ব দিবেন তাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে যে জনগণ যদি আমাকে নির্বাচিত করে আমি দেশ চালাবো, জনগণের ইচ্ছার বাইরে আমি কোনো কলা কৌশল করে, কোনো অস্ত্র দিয়ে, কোনো রকমের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমি জনগণের ইচ্ছার বাইরে এই দেশ পরিচালনা করতে যাব না। এই প্র্যাকটিসটা যদি কোনো দল একটা দুইটা টার্ম ঝুঁকি নিয়ে করে তাহলে কিন্তু আমাদের এই যাত্রাটা শুরু হতে পারত। ডক্টর মঞ্জুর, একটু বলবেন যে আমরা দুর্নীতি দমন কমিশন বহুল আলোচিত একটি প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, বেশ তৎপর দেখা যাচ্ছে এবং তৎপরতা তাদের অনেক, তারা সংসদ সদস্যকে ডেকে নিয়ে যাচ্ছেন, মামলা করছেন, জেলে পাঠিয়েছেন, মন্ত্রীদেরকে ডেকে নিয়ে যাচ্ছেন, আবার অনেককে ক্লিন সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, আবার দুর্নীতি দমন কমিশন শুধু দুর্নীতিরই তদন্ত করছে না, মানে ওটিও হয়তো অন্যভাবে নৈতিক এক ধরনের দুর্নীতির কথা, মুক্তিযুদ্ধের সার্টিফিকেট জাল কারা করছেন সেই তদন্ত এখন তারা করছেন। সব মিলিয়ে কি মনে হচ্ছে আপনার কাছে? দেখেন, বাংলাদেশের কথা আছে না, কর্তার ইচ্ছায় কর্ম, এখানে কর্তৃর ইচ্ছায় কর্ম। এখানে কিছু লোক ধরতে হবে, ধরা হচ্ছে, কিছু লোকটা ধৈরা ছেড়ে দিতে হবে, ছেড়ে দেওয়া হচ্ছে। এইখানে উনি যে অ্যাডভোকেট তানভীর সাহেব একটা কোশ্চেন করছেন, আমি দুদকের পয়েন্টে আসবো একটু পরে, যে এই সংবিধান হঠাৎ হঠাৎ চেঞ্জ করে ফেলতেছে, রাইট? সংবিধানের কিন্তু সংরক্ষণ করার মূল দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্টের, বিচার আমাদের হাইকোর্টের দায়িত্ব হচ্ছে সংবিধানের এক্সপ্লেইন করা এবং সংবিধানকে আপনার সংরক্ষণ করা। আজকে যদি পার্লামেন্ট একটা আইন করে নেয় 2/3 মেজরিটি দিয়ে, যে এই পার্লামেন্ট আগামী 30 ইয়ার্স পর্যন্ত থাকবে, এই আইন কি সংবিধান সম্মত হবে? এই আইন তো অটোমেটিক্যালি স্ট্রাইক আউট করে দেবে। এখানে যেসব আইন করা হচ্ছে, যে আপনার 72 যে কনস্টিটিউশন, ওই কনস্টিটিউশনের মূল চেতনার বাইরে যে অ্যামেন্ডমেন্টই হোক না কেন, যে আইন করাই হোক না কেন, সেই সব অ্যামেন্ডমেন্টের আন্ডারে এগুলি কিন্তু ইচ্ছা করলে হাইকোর্ট যদি মনে করে এটা আমাদের ইসের বাইরে, কনস্টিটিউশনের মূল চেতনার বাইরে, এটি স্ট্রাইক আউট করে দিতে পারে, কিন্তু করছে না। এটা কেন করছে না আমি জানি না। ঠিক দুদক একটা প্রতিষ্ঠান যাকে ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় লোকরা ছেড়ে দিচ্ছে, আর যাদেরকে ছেড়ে দিচ্ছে হাইলি পাবলিসাইজড কেসগুলি, সেখানে কিন্তু দুদকের একটা দায়বদ্ধতা আছে। কি কি কারণে আমরা এটা ছেড়ে দিছি, দেখো, একটা লোকরা ইনভেস্টিগেশন করা মানেই এই না যে সেই লোকটা অ্যাকচুয়ালি এই অপরাধী। এটা কিন্তু ফেয়ারনেস, বেনিফিট অফ ডাউট। কিন্তু যখন পাবলিক কোশ্চেন করতেছে যে এই কেসটাকে ছেড়ে দিল, এখানে আমার সন্দেহ হয়েছে, তখন দুদকের উচিত হচ্ছে যে ঠিক আছে, আপনাদের ঠিক আছে, কয়েকজন সাংবাদিক আসুক বা কয়েকজন গণ্যমান্য ব্যক্তি আসুক বা কেউ আপনারা আসেন, আপনারা দেখেন, দিজ আর দ্য ডকুমেন্টস, দিস ইজ দ্য ওয়ে উই ইনভেস্টিগেটেড অ্যান্ড উই ডিড নট ফাইন্ড এনিথিং এগেনস্ট হিম, দ্যাটস ওয়াই উই লেট হিম গো। এই যে এতে হলো তার স্বচ্ছতা বাড়ত, এবং আমরা চাই যে দুদক আরো বেশি কর্মক্ষম হোক, আরো বেশি লোকজনকে দুর্নীতি থেকে বিরত রাখার চেষ্টা করুক এবং শাস্তি দিক। আমি আপনাদের চারজনকে চারটা ভিন্ন ভিন্ন প্রশ্ন করতে চাই এবং প্রত্যেকে 2 মিনিট করে বলবেন। প্রথমে ডক্টর কলিমুল্লাহ, আপনাকে যে প্রশ্নটা করতে চাই, আপনি যেহেতু নির্বাচন পর্যবেক্ষক এবং একটা বিতর্ক বাংলাদেশে আছে যে এখন অনেকে আনবার চেষ্টা করছেন যে উন্নয়নটাই মুখ্য, উন্নয়ন করতে পারলে মানুষের মধ্যে যে অসন্তোষ আছে গণতন্ত্র নিয়ে বা আইনের শাসন নিয়ে, সেগুলো একসময় কাভার করে যাবে। তো আমরা 5ই জানুয়ারি নির্বাচন দেখেছি অনেকের মধ্যে, এবং মাইন্ডসেট যেটি দেখা যাচ্ছে এখন ক্ষমতাসীন গোষ্ঠীর, তাতে করে এই প্রশ্নটা অনেকের কাছে মনে হচ্ছে যে ভবিষ্যতের নির্বাচনটি কীরকম হবে। এই যা কিছু আমরা দেখছি তাতে করে এরকম কি মনে হয় কিনা যে আগামীতে যে নির্বাচন হবে, আসলে নির্বাচনের কোনো প্রয়োজন বাংলাদেশে পড়বে না, এবং যদি এমন একটা নির্বাচন, হয়তো নির্বাচন কমিশন একটা শিডিউল ঘোষণা করলো, সেখানে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন, আপনি সেরকম কোনো নির্বাচনের সম্ভাবনা দেখেন কি না? দেখুন জিল্লুর, বাংলাদেশ অনেকেরই মতে সব সম্ভবের দেশ। এরকম দেশের উদাহরণ পৃথিবীর আর কোথাও আপনি পাবেন না,
যেখানে সবকিছুই সম্ভব। তো সুতরাং আমরা এখন এমন অবস্থায় পৌঁছে গেছি, যা কিছুই শুনি, যা কিছুই দেখি, এখন আর অবাক হই না। চমকিত হওয়ার যে শিহরণ, সেটা আমাদের মধ্যে কাজ করে না। এখন ধরুন, আমি কিন্তু বছরখানেক আগ থেকেই বলে আসছিলাম যে পরিস্থিতিটা এইরকম একটি দিকে যাচ্ছে, এবং দায়িত্ব নিয়ে এবং এক অর্থে আপনার এক ধরনের অ্যামাউন্ট অফ রিস্ক কাঁধে নিয়ে বলছিলাম অ্যাজ এ সিভিল সোসাইটি এলিমেন্ট, এবং পরিস্থিতিটা কিন্তু সেই দিকেই গেছে। এখন এই যে বস্তুনিষ্ঠতার সঙ্গে যাহাই তাহাই সেটা বলবার যে ট্র্যাডিশনটা, সেটাও কিন্তু গড়ে তুলতে হবে। রিয়ালিটিটাকে আপনাকে ফেস করতে পারতে হবে। যেই পলিটিক্যাল প্যাকেজগুলো অন দ্য টেবল আছে, সেটার কতটা রেলেভেন্স আছে, তা রেলেভেন্স হারিয়েছে কিনা বর্তমান বিশ্ব বাস্তবতায়, সেই বিষয়টা নিয়ে সোল সার্চিং করার ব্যাপার আছে। আপনার পৃথিবীর প্রতি দেশে কিন্তু নির্বাচন পর্যবেক্ষণের প্রয়োজন পড়ে না, এবং কিছু কিছু দেশ আছে ক্রমে আপনার উন্নয়নশীল থেকে উন্নততর একটা অবস্থায় পৌঁছে যাচ্ছে। যেমন ইসরায়েলের কথাই বলি, এটা মিডল ইস্টে এমন একটি দেশ যেটি একমাত্র গণতন্ত্র নামে পরিচিত, অথচ আমরা হয়তো পছন্দ করি না, নানান রকমের ভ্যালু অ্যাসক্রাইব করি, এবং তারা সম্প্রতি ওইসিডির সদস্য রাষ্ট্রে পরিণত হয়েছে, অর্থাৎ 22তম সদস্য রাষ্ট্র ওইসিডির। এখন এটা অনেকের কাছে হয়তো ভালো লাগবে না, আশপাশে তার যারা প্রতিবেশী আছে। তো এইরকম কতগুলো বিষয় কিন্তু আছে, এবং ওই যে উন্নয়ন না আপনার গণতন্ত্র, এইভাবে ওয়ে করার বিষয় তো না, দুটো ভিন্ন বিষয়। একটার সঙ্গে আরেকটা তুলনা চলে না, দুটোই কিন্তু প্রয়োজন উন্নয়নের জন্য। প্লুরাল স্পেস স্যাক্রোসেন্ট, এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তার সঙ্গে উন্নয়নের আলো ঝলমলো যে ঝলক, সেটি কোনো অবস্থায় স্যাক্রিফাইস করা সম্ভবপর হবে না। অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী, আপনি নিজেও বলেছেন যে এক ধরনের সাংবিধানিক শাসন, সেটি মানি না মানি, ভালো কি মন্দ, শাসনের মধ্যে বাংলাদেশ আছে। তা আমার প্রশ্ন যেটি আপনার কাছে, সেটি হচ্ছে যে এই ধরনের বা এই সাংবিধানিক শাসন বাংলাদেশকে কোনো অসাংবিধানিক শাসনের দিকে নিয়ে যাচ্ছে কিনা? এখন হয় কি যে এই সমস্ত, এখন তো আমার সামনে, আপনার সামনে আইসিটি ল আছে, আপনার ব্রডকাস্ট পলিসি আছে। এখন যে আমি যদি কিছু বলি, এটা যে আপনি বা বিপদে পড়বেন না, বা আমি যে বিপদে পড়বো না, তার তো কোনো গ্যারান্টি নাই। এবং এগুলো তো আইসিটি লটা তো হয়েই আছে, এবং 7 বছরের জেল একটা কবিতা ছড়া লেখার জন্য, এবং আমার রিংটোনের, আমার মোবাইলে আমি এখন বাসায় কি গান শুনবো, এটাও হয়তো আপনি ডিসাইড করে দিবেন। কথা হচ্ছে যে আপনি যদি আমাকে একেবারে হাত পা সব বেঁধে ফেলেন আপনি, তখন তো আমার বাঁচার জন্য যা করার আমি সেটা করবো, তাই না? এবং ভেন্টিলেশনের যে একটা সুযোগ থাকে সবসময়, সেই ভেন্টিলেশনটা যদি বন্ধ করে দেওয়া হয় একটা ঘরের ভিতরে, জানালা দরজা সব বন্ধ করে দিলেন, আপনি বাতাস ঢুকতে দিচ্ছেন না, তো আমি কতক্ষণে ঘরের ভিতরে থাকবো? এই যে লক্ষণগুলো কিন্তু ভালো না। আপনি সংবিধান সংশোধন করলেন, সর্বশেষ যেটা হলো যে সুপ্রিম কোর্টের জাজদের রিমুভালের যে প্রসেসটা, এটা অনেক দেশেই আছে, কিন্তু ওই দেশের প্রেক্ষাপট আমাদের দেশের প্রেক্ষাপট এক না। আপনি আইসিটি ল করলেন, আইসিটি ল করার পরে আপনার মনে হলো যে না, এটাও আপনার সাফিসিয়েন্ট না, এবার আটকাও, মানে প্রথমে হাত বাঁধলেন, না এটা তো হাত দিয়ে পা দিয়ে তো হাঁটতে পারে, সো আপনি এখন ওই মিডিয়া ইয়ে করলেন, আপনার যে আপনার গাইডলাইন করলেন। তারপরে আপনার সংবিধানের বিভিন্ন যে জায়গাগুলোতে ব্লক করা দরকার, পারসেপশন, জেনারেল পারসেপশন, এটা সেই জায়গাগুলো আপনি ব্লক করে দিচ্ছেন। দ্যাট মিনস তারাও কথা যদি বলার চেষ্টা করে, ব্যাখ্যা দিচ্ছিলেন যে সংবিধানের কাস্টোডিয়ানের ব্যাপার, তো কাস্টোডিয়ানের আপনিও যদি চোখ বেঁধে ফেলেন এবং মুখ বেঁধে ফেলেন, তাহলে তো সে তো দেখতেও পাবে না, সে শুনতেও পাবে না, বা বলতেও পারবে না। তো এইরকম একটা পরিস্থিতি, এটা কিন্তু খুব স্বাভাবিক লক্ষণ না। মানে এই মুভমেন্টগুলো, আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু আপনার কি মনে হয় যে এই জিনিসগুলো খুব গণতন্ত্রের পক্ষে যায়? আপনি আমি যদি একটা স্ট্যাটাস দেই কোনো একটা সোশ্যাল নেটওয়ার্কে, আমি যেখানে থাকি না কেন, আপনি ইন্টারপোল দিয়ে আমাকে নিয়ে আসবেন। যদি আপনার ভিন্ন মত পোষণ করি বা আপনার সঙ্গে সমালোচনা করেন, সমালোচনা যদি আপনি সহ্য না করতে পারেন, কিংবা আপনি যদি কাউকে কথা বলার সুযোগ না দেন, তাহলে কিন্তু এটা সাস্টেইন করবে, সংবিধান থাকবে, কিন্তু গণতন্ত্র থাকবে কিনা বা স্বাভাবিক পরিস্থিতি থাকবে কিনা, সেটা একটা বিবেচ্য বিষয়, এবং এই বিষয়টা মেজর জিল্লুর রহমান, বাংলাদেশে অনেকের কাছে ধর্মনিরপেক্ষতা শব্দটি একটি অত্যন্ত প্রিয় শব্দবন্ধ, এবং একটা ধর্মনিরপেক্ষ বাংলাদেশ তার জন্মের আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত, এবং সেরকম একটা দেশ
অনেকেই করতে চান, মনে কতটা চান সেটি হয়তো নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু মুখে বলবার অনেক লোক আছে। তো আমরা পাশের দেশ এবং পৃথিবীর অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত, যেটি ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত, সেই দৃষ্টিতে এখন মৌলবাদী গোষ্ঠীর শাসন দেখতে পাচ্ছি। এটা মৌলবাদী রাজনৈতিক দল, তার শাসন আছে। তো ধর্মনিরপেক্ষ বাংলাদেশে এখন যে রাজনীতি, এখানে প্লুরাল স্পেসের কথা বলেছেন, ভিন্ন মত নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম, যে অবস্থায় বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি, এই বাংলাদেশে, এই ধর্মনিরপেক্ষ বাংলাদেশে আগামী দিনে আপনি মৌলবাদী কোনো গোষ্ঠীর শাসন ক্ষমতায় আরোহণ কিংবা রাজনীতিতে অত্যন্ত শক্তিমান হয়ে ওঠার সম্ভাবনা দেখেন কিনা বা আশঙ্কা করেন কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু আপনি সামনে নিয়ে এসছেন, এবং হয়তো আগামী 5-10 বছরে এরকম একটা সিনারিও দেশের মানুষ দেখতে পাবে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে দেখেন, বিজেপি একটা সময় তারাও কিন্তু ভারতে অনেক সমালোচনার সম্মুখীন ছিল। আর আমাদের সমাজে ওই মৌলবাদী গোষ্ঠী, এই শব্দটা অত্যন্ত নেগেটিভ একটা সংজ্ঞায় সংজ্ঞায়িত করা হয়েছে। বাট মূল জিনিসটা আমি পছন্দ করি। আমি মৌলবাদী হতে চাই, মূল কি আমি সেই জায়গাটায় থাকতে চাই। কিন্তু আমাদের কিছু মিডিয়া, আমাদের কিছু পাশ্চাত্য, যারা এই বিশেষ করে আমাদের ইসলাম ধর্ম অনুসারীদেরকে একটা মিডিয়াতে শায়েস্তা করার জন্য এই মৌলবাদী শব্দটাকে তারা এইভাবে সংজ্ঞায়িত করেছেন নেগেটিভ টার্মে। এখন মৌলবাদী যে মৌলিক যে জিনিস, ইসলামের মৌলিক জিনিস নিয়ে আমাকে একটু কথা বলতে হয়। তাহলে আমার শিক্ষা কি? পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল, সময়টা মাথা রাখবেন। জি, তারপরে প্রতিবেশীর হক আদায় করো, সাধারণ মানুষের যেখানে যা আছে, দুঃখী দরিদ্র মানুষের সেবা করো, ইত্যাদি ইত্যাদি। মিথ্যা বলো না, অন্যটা ঠকিও নিও না, ঘুষ খেও না, সুদ খেও না, জিনা করো না, ব্যভিচারী করো না। সুতরাং সবই তো মৌলিক জিনিস। সো দিস আর দি গুড থিং। এখন আজকে বিজেপি ভারত যে কথা বলেছে, আমরাও সেই কথা বলে রাজনীতি করছি যে আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র শুধু এখন স্লোগানের ভিতরে চলে গেছে। এখন শুধু ওই মাইকে আর ওই মিটিং এর ভিতরে, সভা সমাবেশের ভিতরে রয়ে গেছে। আজকে বিজেপি চলে আসছে, তাহলে তারা তো মৌলবাদী, তারা তো একটা অত্যন্ত চরম হিন্দুপন্থী একটা দল। তাহলে তারা আজকে ক্ষমতায় চলে আসছে। আমার দেশে এই যে জামাত, তাদের যে শৃঙ্খলা, তাদের যে সাংগঠনিক দক্ষতা, তাদের যে ডেডিকেশন, এরা 5-10 বছরে যে ওই রকম একটা জায়গায় যাবে না, এটা নিশ্চয়তা কেউ দিতে পারে। ধন্যবাদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। মুক্তিযুদ্ধ আমাদের অত্যন্ত অহংকারের এবং গর্বের বিষয়, এবং মুক্তিযুদ্ধের চেতনা এটি এখন বহুল ব্যবহৃত একটি শব্দ, বাক্য, যাই বলি না, শব্দবন্ধ যেভাবেই বলি না কেন। আমার প্রশ্ন হচ্ছে যে মুক্তিযুদ্ধের এই চেতনার এই স্লোগান বা এই প্রচারণা বা এই আওয়াজ, এটি আগামী দিনে কখনো এরকম কোন আশঙ্কা আপনার মধ্যে আছে কিনা? এর ফলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস আরো বেশি বিতর্কিত, আরো বেশি কুয়াশাচ্ছন্ন, আরো বেশি বিভ্রান্তিকর, আরো বেশি বিব্রতকর হয়ে উঠতে পারে। কারণ আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যারা মুক্তিযুদ্ধ করেছেন তারাই এত কাদা ছড়াছড়িতে লিপ্ত। এবং শুধু তাই নয়, যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন বা অস্ত্র হাতে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, যারা আমরা যদি সেক্টর কমান্ডারদের কথাই বলি, অলমোস্ট সবাই কিন্তু এখন রাজাকারের অভিধায় অভিষিক্ত হয়ে গেছেন নানাভাবে। বীর উত্তম, বীর প্রতীক, বীর বিক্রম, তারাও সেটি কম বেশি হয়েছেন। আবার অন্যদিকে যারা রাজনৈতিক নেতৃত্বে ছিলেন তাদেরকে নিয়ে নানা রকমের প্রশ্ন উঠতে শুরু করেছে। সো এই জায়গায় এই আওয়াজ, এই স্লোগান 43 বছর পরেও অনেকের মধ্যে আছে যে এটি জরুরি কিনা, এটি চেতনার মধ্যে থাকবে, কিন্তু চেতনার যে মূল বিষয়গুলো, সেই গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, সেগুলো আমরা চর্চা করব। কিন্তু এই স্লোগান সর্বস্বতা বাংলাদেশকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে কোনো বিপদের দিকে ঠেলে দিচ্ছে কিনা, প্লিজ। না, এটা তো ডেফিনেটলি ফেলে দিচ্ছে। তার একটা আমি উদাহরণ দিই। আজকে এই সাবের হোসেন চৌধুরীর সেই ফিরে যায়, উনি আইপিইউর প্রেসিডেন্ট হয়েছেন, কিন্তু আইপিইউতে তাদের ওয়েবসাইটে লেখা হয়েছে হি ইজ এ প্রিজনার অফ কনসায়েন্স, বিবেক বন্দী। একজন মেম্বার অফ পার্লামেন্ট, তাকে বিবেক বন্দী বলা হচ্ছে এই সেকুলার কান্ট্রিতে। এখন আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল, কিন্তু কোন ওয়েবসাইটের কথা বলেন? এই আইপিইউ ওয়েবসাইটে আছে, প্রিজনার অফ কনসায়েন্স, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ডিক্লেয়ার্ড প্রিজনার অফ কনসায়েন্স, যে একজন এমপি, একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি, উনি একজন কর্মবীর, সেই ব্যক্তি প্রিজনার অফ কনসায়েন্স, এবং উনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আচ্ছা,
যে জিনিসটা এইভাবে দাঁড়িয়ে গেছে যে মুক্তি যুদ্ধের মূল চেতনা ছিল কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশন, আমার ভাষায় আমি কথা বলবো, আমার অর্থনৈতিক স্বাধীনতা আমি অর্জন করব, এটাই তো ছিল। সেটা আজকে ধূলিসাৎ হয়ে যাওয়ার পথে। কারণ আমরা মৌলবাদী কথাটাকে দিচ্ছি, যে লোক এই ইসলাম ধর্মের কথা বলে বা ইসলামী পোশাক পরে কিছু একটা কথা বলে বা কোনো একটা কঠিনভাবে তার ইসলামের নীতি পালন করতে যায়, তখন সে মৌলবাদী হিসেবেই পরিগণিত হয়। কিন্তু আপনি দেখুন সিপি গ্যাং, এই যে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল তারপর বঙ্গবন্ধু সৈনিক প্লাটুন, ব্রিগেডও না, এক প্লাটুনে মেজর সাহেব বলেন কতজন থাকে, প্লাটুন, এই প্লাটুন ডিক্লেয়ার করে দিল এই সম্মানিত ব্যক্তিরা তারা যেতে পারবে না, এই শহীদ তাদের লাশ যেতে পারবে না। তারা কিন্তু জীবিত ব্যক্তি, তাদের মৃত্যু আকাঙ্ক্ষা করছে এবং লাশ যেতে দিবে না। একে আপনি কি বলবেন, এরা কি মৌলবাদী না? এরা ফান্ডামেন্টালিস্ট। এইসব ফান্ডামেন্টালিস্টরা দেশকে কোথায় নিয়ে যাচ্ছে? এখানে ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকতে হবে, তার সেটাই ছিল আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা। সেই চেতনায় ফেলে যেতে। সময় আমার হাতে আর নেই, প্রত্যেকের জন্য 30 সেকেন্ড কনক্লুড করবার জন্য। তানভীর সিদ্দিকী, দুদকের বিষয়ে কথা হচ্ছিল, দুদকের বিষয়ে কথা হচ্ছিল। একজন সিনিয়র কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, একজন প্রধান প্রকৌশলীকে আজকে দুদকে হাজির হতে হয়েছিল এবং আমি রিপোর্ট দেখলাম যেটা, সেটা হচ্ছে যে একটি ছাত্র সংগঠন তাকে প্রোটোকল দিয়ে সেখানে নিয়ে গিয়েছে এবং মিডিয়া থেকে আড়াল করার চেষ্টা করেছে এবং ওই মন্ত্রণালয়ের সঙ্গে উন্নয়নমূলক কার্যক্রম জড়িত সারা দেশে। তো এই যদি হয় অবস্থা যে দুদকে একজন যাচ্ছেন, একটা ছাত্র সংগঠনের নেতারা তাকে প্রোটোকল বা পাহারা দিয়ে দুদকে ঢুকিয়ে দিচ্ছেন এবং ওখান থেকে বের করে নিয়ে আসছেন, সামগ্রিকভাবে চিত্রটাই তো আমাদেরকে একটা ধারণা দেয়। তো এরকম ঘটনা সব জায়গায় ঘটছে। আপনি ঢাকা শহরের রাস্তাঘাটগুলো যদি একটু আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন দিকে আমরা যাচ্ছি। আমি একটু কনক্লুশনে করব যে এখানে শিক্ষাবিদ উনি বলেছেন, এই যে আপনি একটু বললেন যে রূপালী সোনালী জিপিএ যত পাওয়া আছে, এদেরকে যদি ঠিক করতে হয় তাহলে আমার মনে হয় যে শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী ওনাদের মানসিকভাবে একটু পজিটিভ চিন্তা করতে হবে। সব শিক্ষককে যদি শিখাই দেওয়া হয় যে খবরদার এর নিচে যেন মার্ক না পায়, আর যদি কোনো শিক্ষক কম দেয় তারে যে আবার এক্সপ্লেনেশন কল করা হয়, অ্যাজ এ রিজাল্ট আমার একটা কাজিন। জি, বোঝা গেছে আপনার কথা। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আমি শুধু সংক্ষেপে 30 সেকেন্ড এটাই বলবো যে আমি বিশ্বাস রাখি বাংলাদেশের জনগণের উপরে, বাংলাদেশের তরুণ সমাজের উপরে। একদিন এই যে পচে যাওয়া, গলে যাওয়া যে অবস্থা আমাদের, এর থেকে এক নতুন বাংলাদেশের সৃষ্টি হবে, যে বাংলাদেশ একবিংশ শতাব্দীতে তার স্থান করে নেবে, যার জন্য আমরা 2000 বছর ধরে যে বাঙালি জাতিসত্তা টিকে আছে আমাদের ভিতরে, সেটা বিকশিত হবে। ডক্টর কলিমুল্লাহ, 1600 শতকে যে মশাল প্রজ্বলিত হয়েছিল ইতালির ফ্লোরেন্সে, তার ধারাবাহিকতায় আমরা নবজাগৃতি পেয়েছিলাম। তার মূল বিষয়টাই ছিল মানব চরিত্রের অজস্রতায় বিশ্বাস। সেই জায়গাটায় আমরা যেন যেতে পারি এই কামনা করছি। দর্শক, আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী, ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, মেজর জিল্লুর রহমান এবং ডক্টর আজমল হাসান কলিমুল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনার চারজনকে। দর্শক, আমার চার অতিথি যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, চারজনই ভিন্ন ভিন্ন পেশায় সম্পৃক্ত, বাংলাদেশের রাজনীতিকে দীর্ঘদিন ধরে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং এ নিয়ে কাজও কম বেশি তারা করবার চেষ্টা করছেন। তাদের কাছে আমার সূচনায় প্রশ্ন ছিল, কোন পথে হাঁটছে বাংলাদেশ? একেবারে শেষ প্রান্তে এসে অতিথিরা বলছেন মানব চরিত্রের অজস্রতায় বিশ্বাস রেখে সেই দিকে যাওয়ার চেষ্টা করা, বাংলাদেশের জনগণের উপরে অগাধ বিশ্বাস, বাংলাদেশ একদিন ঘুরে দাঁড়াবে, যে বৃহৎ জনগোষ্ঠীর একটা বড় অংশ যেহেতু তরুণ, সেই তরুণদের শক্তির উপরে ওনারা নির্ভর করতে চান। কিন্তু যদি আমরা শুরুর দিকে যাই, আলোচনাটা যেভাবে ওনারা শুরু করেছিলেন, একজন বলেছিলেন যে উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, এক কবিকে উদ্ধৃত করে বলেছেন, এবং আরেকজন বলেছেন যে উল্টো পথে চলছে বাংলাদেশ। উদাহরণ হিসেবে টেনে নিয়েছেন রাজধানী ঢাকার রাজপথগুলোতে
দেশের হর্তাকর্তারা যেভাবে উল্টো পথে বেআইনিভাবে গাড়ি চালিয়ে যান পতাকা উড়িয়ে, সেটি একটা বড় নিদর্শন। আরেকজন বলছেন যে সঠিক পথে বাংলাদেশ চলছে না, আরেকজন বলছেন ধীরে ধীরে গভীর অন্ধকারের দিকে ঢুকে পড়েছে বাংলাদেশ। এবং একথা ওনারা বলছেন যে সমাজ দেহে একটা গুণগত বড় পরিবর্তন বাংলাদেশে ঘটছে এবং এই গুণটা কি ইতিবাচক না নেতিবাচক সেই সিদ্ধান্তে এখনো পর্যন্ত তিনি উপনীত হতে পারেননি। অন্য অতিথি বলছেন যে যা কিছু সমস্যা এবং পুরো আলোচনা জুড়েই প্রায় 99.99% আলোচনায় কিন্তু সমস্যা নিয়ে ফেলছে এবং সেখানে সমস্যার দায়টা প্রধানত চাপিয়েছেন রাজনীতিকদের উপরে, বিশেষ করে রাজনীতির প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর যারা শীর্ষে রয়েছেন তাদের উপরে। এবং কথা বলতে গিয়ে বাংলাদেশের কোন পথে হাঁটছে এটি বলতে গিয়ে আরেক অতিথি উদাহরণ হিসেবে এটা নিয়েছেন যে বাংলাদেশের মানুষ যার সামর্থ্য আছে তিনি যেমন ছুটছেন, যার সামর্থ্য নেই তিনিও ঝুঁকি নিয়ে ছুটছেন, কেউ কানাডার দিকে, কেউ থাইল্যান্ডে, কেউ মালয়েশিয়ায়, কেউ সিডনিতে, এবং জীবনের ঝুঁকি নিয়ে ছুটছেন কারণ যার সামর্থ্য আছে তিনিও যেমন বাংলাদেশকে নিরাপদ মনে করছেন না, যিনি অসহায় নিঃস্ব দরিদ্র হতদরিদ্র তিনিও বাংলাদেশকে তার জন্য নিরাপদ মনে করছেন না। এবং শিক্ষা প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমার আরেক অতিথি যিনি শিক্ষকও তিনি বলছিলেন যে কোথায় যেন শুভঙ্করের ফাঁকি রয়েছে। এটি কেবল শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য নয়, বাংলাদেশের সকল ক্ষেত্রেই প্রযোজ্য। এবং তিনি বলছেন যে আমরা নিজেরাই নিজেদেরকে ফাঁকি দিচ্ছি এবং ফাঁকি আমরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে একেবারে নিচের পর্যায় পর্যন্ত সর্বত্রই কিন্তু দেখতে পাচ্ছি। হয়তো নিজের সাময়িক সুবিধার জন্যে বা গোষ্ঠীর সুবিধার জন্য এই ফাঁকিটা আমরা দিচ্ছি বা অন্যকে বোকা বানাবার চেষ্টা করছি, কিন্তু আসলে নিজেকে যে ফাঁকি দেয় সবচেয়ে বড় ক্ষতি কিন্তু সে নিজেরই করে। বাংলাদেশকে সব সম্ভবের দেশ ওনারা বলেছেন। এই সম্ভাবনা কোনো আশঙ্কা তৈরি করে কিনা বা আশঙ্কার মধ্যে বাংলাদেশকে নিয়ে যাবে কিনা সেটি অবশ্য ওনারা পরিষ্কার করে বলবার চেষ্টা করেননি, তবে কেন করেননি সেটিও আবার আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবার চেষ্টা করেছে যে বাংলাদেশের মানুষের হাত পা আসলে নানাভাবে বাধা রয়েছে, এখানে মুক্ত চিন্তা প্রকাশের জায়গা ক্রমশ সীমিত হয়ে আসছে এবং বাংলাদেশের যে লক্ষণ নানান ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে হয়তো ভালো, আমরা সোশ্যাল ইন্ডেক্সগুলোর কথা বলতে পারি, আমরা নানা ধরনের আন্তর্জাতিক যেসব মানদণ্ড রয়েছে সেই সব মানদণ্ডে হয়তো কোনো কোনো ক্ষেত্রে এগিয়ে গেছে, কিন্তু সব মিলিয়ে যদি লক্ষণগুলোর দিকে তাকাই তাহলে সেটি মোটেই ভালো নয়। একটা স্লোগান সর্বস্ব দেশে পরিণত হচ্ছে বাংলাদেশ এবং কে বাংলাদেশে মৌলবাদী এই প্রশ্ন উঠতে শুরু করেছে। যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছেন তারা, না যারা ধর্মের বিরোধিতা বা ধর্মভিত্তিক রাজনীতির বিরোধিতা করছেন। এইসব প্রশ্নগুলো সুরাহা করা খুব সহজ নয়, কঠিনও নয়। কঠিন এই অর্থে যে যারা রাজনীতি করছেন, রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন, তাদের যদি খানিকটা বোধোদয় হয়, শুভবুদ্ধির উদয় হয়, তাদের মনোভঙ্গিতে, দৃষ্টিভঙ্গিতে, আচরণভঙ্গিতে যদি খানিকটা পরিবর্তন আসে। অন্যথা কি হতে পারে, বাংলাদেশের জনগণের উপরে যে আস্থা, অগাধ বিশ্বাস আমার অতিথিদের, সেই বিশ্বাসের প্রতিফলন হয়তো কখনো ঘটবে এবং বাংলাদেশের জনগণ যে কোনো উপায়ে বিধ্বংসী হতে পারে, জেগে উঠতে পারে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।